সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে। ফিক্সড পে যে চাকরি যে কেস হয়েছে সুপ্রিম কোর্টে, বর্তমানে কী পর্যায়ে আছে, অনেকেই কমেন্ট করছিল, সে বিষয়ে আমরা তথ্য সহকারে সুপ্রিম কোর্টের অফিসিয়াল যে তথ্য, সেই তথ্য সহকারে জানার চেষ্টা করব। 2 নম্বর, 8 পে কমিশন বর্তমানে একটি চর্চিত বিষয়, সেটা কেন্দ্রীয় সরকারের কর্মচারী হোক কিংবা রাজ্য সরকারের কর্মচারী হোক। এখন 8 পে কমিশন কবে রিপোর্ট সাবমিট করবে, 8 পে কমিশন সবগুলা স্টেট বা স্টেক হোল্ডারের সাথে মিটিং করেছে কিনা, সেই বিষয়ে লোকসভাতে কোশ্চেন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার কী উত্তর দিয়েছে, 8 পে কমিশন সংক্রান্ত কী উত্তর দিয়েছে, সে উত্তরটা জানলে সমস্ত কিছু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে কেন্দ্রীয় সরকার কী চিন্তা ভাবনা করছে 8 পে কমিশন। কারণ কেন্দ্রীয় সরকার চিন্তা ভাবনার উপর কিন্তু রাজ্য সরকার অনেকটা নির্ভর করছে। পাশাপাশি লোকসভাতে এটাও জানতে চাওয়া হয়েছে ওল্ড পেনশন স্কিমকে আনা হবে কিনা, এই বিষয়ে কেন্দ্রীয় সরকার উত্তর দিয়েছে। এবং কিছু কিছু রাজ্যে যারা ওল্ড পেনশন স্কিমকে নিয়ে আসছে বর্তমানে এনপিএস বা ইউপিএসকে বাদ দিয়ে, আরও একটা চাঞ্চকল তথ্য উঠে এসেছে, কেন্দ্রীয় সরকার যে এনপিএস থেকে ইউপিএসে সবাইকে নেওয়ার রিকোয়েস্ট করেছিল, ম্যাক্সিমাম সংখ্যক কর্মচারীরা ইউপিএসে কনভার্টই করেনি, সবাই এনপিএসে রয়ে গিয়েছে। কেন, কতজন নিয়েছে, কত পার্সেন্টেজ নিয়েছে, কেন এবার সবাই ইউপিএসসির দিকে যাচ্ছে না, কেনই সবাই ওল্ড পেনশন স্কিম দাবি করছে, সেটা দেখব। এবং বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছে, দিল্লি থেকে আসছে, কর্মচারীদের কথা কতটুকু চিন্তা করছে, কর্মচারীদের পে কমিশন নিয়ে কতটুকু ভাবনা চিন্তা করছে, অর্থমন্ত্রীর সাথে কতটুকু কথা হয়েছে। পাশাপাশি আগামী মাসে বা এই মাসে বিধানসভা অধিবেশন বসছে, এই বিধানসভা যে অধিবেশন, গ্রীষ্মকালীন বিধানসভা অধিবেশন মনসুন, এই বিধানসভা অধিবেশনে কর্মচারীদের ডিএ পে কমিশন নিয়ে কী চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার, সেটাও দেখব। প্রথমত সুপ্রিম কোর্টের অফিসিয়াল থেকে আমরা ফিক্সড পে সংক্রান্ত আপডেটটা দেখে নিই। সুপ্রিম কোর্টে যে প্রথম যে স্পেশাল লিভ অ্যাপিলটা করা হয়েছে, এসপিএলটা, তার প্রথম হিয়ারিং হয়েছিল কেস নাম্বার 6186 6187 2026, ফেব্রুয়ারি মাসের 20 তারিখ। তখন যারা রেসপন্ডেন্ট আছে, অর্থাৎ 15 জন শিক্ষক, সম্মানিত শিক্ষক, তাদেরকে বলা হয়েছিল যে উইদিন 6 উইকের মধ্যে যাতে কাউন্টার এফিডেভিট সাবমিট করে, উইদিন 6 উইকের মধ্যে যাতে কাউন্টার এফিডেভিট সাবমিট করে। তারপর যথারীত আমাদের যে সম্মানিত শিক্ষকরা আছে, তারা 2 তারিখে পিটিশন মূলে সবাই কাউন্টার এফিডেভিট সাবমিট করে, 1 থেকে 15 জন সবাই। তারপর এই যে কেসটা, সেটা রেজিস্ট্রেশন প্রসেসে চলে যায়। এখন কেসটা কিন্তু লিস্টেডে আছে, এখনও কিন্তু অ্যাডমিশনে যায়নি। পরবর্তী ডেট যেটা রাখা হয়েছে 21 সেপ্টেম্বর 2026। বর্তমানে মোশন হিয়ারিং পর্যায়ে আছে, পেন্ডিংয়ে আফটার নোটিশ। এখন 21 সেপ্টেম্বর 2026 সিদ্ধান্ত হবে কেসটা কি অ্যাডমিশনে বা পূর্ণাঙ্গ পর্যায়ে যাবে নাকি কেসটা সেখানেই সমাপ্তি করবে, কেসের রায় বেরোবে। এই কেসটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে রাজ্যে যে লোক আদালত, সেখানে কিন্তু পাঠানো হয়েছিল। সর্বশিক্ষা কর্মচারীদের কেসটাও কিন্তু রাজ্যের লোক আদালতে পাঠানো হয়েছিল, কিন্তু রাজ্য সরকার সেখানে কিন্তু হিয়ারিংয়ে যায়নি, উপস্থিত থাকেনি। রাজ্য সরকার থেকে কিন্তু কোনো প্রতিনিধি কিন্তু সেখানে যায়নি, কোনো এফিডেভিট বা রাজ্য সরকারের কিন্তু সিদ্ধান্ত সেখানে জানায়নি। স্বাভাবিক, রাজ্য সরকার যদি ফিক্সড পে উইথড্র করার চিন্তাভাবনা থাকতো, সেখানে যাওয়ার যেত, রাজ্য সরকার কোনো একটা পথ অবলম্বন করে যাতে মধ্যস্থতার পর্যায়ে আসা যায়, সে বিষয়ে কিছু একটা ভাবতো। কিন্তু রাজ্য সরকার মধ্যস্থতার পর্যায়ে আসেনি। রাজ্য সরকার একটাই চিন্তাধারা যে আমরা ফিক্সড পেতে চাকরি দিতেই থাকবো, আমরা ফিক্সড পে উইথড্র করবো না। কারণ আমরা সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার নিয়েছি। বর্তমান সময়ে দেখবেন পোস্ট গ্রাজুয়েট টিচার হোক, প্রি প্রাইমারি টিচার হোক, আপকামিং যারা টেট পাস করবে সেই শিক্ষকরা হোক, কিংবা অন্যান্য যে চাকরিগুলো হোক, রাজ্য সরকার কিন্তু ফিক্সড পেতে ধেমাধেম চাকরি দিচ্ছে, নতুন ফিক্সড পেতে নোটিফিকেশন আসছে। তার একটাই কারণ, সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার কিন্তু স্টে অর্ডার নিয়ে নিয়েছে। এবং লোক আদালতের যে ব্যাপারটা ছিল, গত 1-1.5 মাস আগে লোক আদালতের ব্যাপারটা ছিল, লোক আদালতে যদি রাজ্য সরকার যেত, রাজ্য সরকার যদি নিজে বক্তব্য রাখতো সেখানে এবং একটা মধ্যস্থার পর্যায়ে আসতো, শিক্ষক থেকে সবাই গিয়েছে, তাহলে কিন্তু কেসটা সেখানেই শেষ হয়ে যেত। কিন্তু রাজ্য সরকার কিন্তু সেই পথে আঠেনি। অর্থাৎ রাজ্য সরকার ফিক্সড পে কর্মচারী নিয়মিতকরণের বিষয়ে বা নিয়মিতকরণের চিন্তা ভাবনা
1% ইচ্ছা নেই, 0.0% ইচ্ছেও নেই যে আমরা তাদের নিয়মিতকরণ করব। যাই হোক, 21 তারিখ সিস্টেম জেনারেটেড ডেট রাখা হয়েছে। এটা প্লাস মাইনাস হতেই পারে, এগোতে পিছোতে পারে, তবে কেস কিন্তু ঝুলছে, কেস কিন্তু হচ্ছে, কিছুটা সময় লাগবে, কেস কিন্তু এখানে বাতিল হচ্ছে না, এবং কর্মচারী যারা কেস করছে তাদের ফেভারেই কিন্তু আসবে, কারণ সমকাজে সমবেতনের যে বিধিটা এটা কিন্তু রাজ্য সরকার লঙ্ঘন করছে। একের পর এক ডেটটা চেঞ্জ করছে। এখন একটা লাস্ট আপডেট ডেট যেটা বেরিয়েছে এর মধ্যে 21 সেপ্টেম্বর। আশা করছি এই 21 সেপ্টেম্বর এই কেসের একটা গতি প্রকৃতি ঠিক হবে এবং কেসটা এডমিশন পর্যায়ে যাবে। আরেকটা যেটা আপডেট, পে কমিশন নিয়ে আমাদের বিরোধী দল বা বিরোধী দলের ব্রাঞ্চ সরকারের কাছে কোশ্চেন করেছে লোকসভায়, পে কমিশন রিপোর্ট কবে সাবমিট হবে, কি আসছে এই বিষয়ে আপডেট, সেটা দেখে নিচ্ছি। অর্থমন্ত্রী যেহেতু পে কমিশনের সাথে সরাসরি জড়িত, তাই অর্থমন্ত্রীকে কোশ্চেন করা হয়েছে টোটাল কয়টা মিটিং হয়েছে এই পে কমিশন নিয়ে, এই পে কমিশন কমিটিটা গঠিত হওয়ার পরে। রেজুলেশন নাম্বার 3/11/2025 গভর্নমেন্ট নোটিফিকেশন মূলে এই পে কমিশন কমিটি গঠিত হয়েছে, প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। ডাজ নট প্রোভাইড দেয়ার কমিশন উড কিপ গভর্নমেন্ট আপডেট ফর ইস কনসালটেশন প্রসেস ডিউরিং দ্য কোর্স অফ। এখানে এই পে কমিশন কমিটি কেন্দ্রীয় সরকার বা অর্থ দপ্তরকে, অর্থ মন্ত্রণালয়কে জানায়নি যে তারা কি সব স্টেক হোল্ডারের সাথে মিটিং করেছে, তারা কি সমস্ত স্টেক হোল্ডারের যে দাবি আপত্তি সেটা কি শুনে কোনো সিদ্ধান্ত এসেছে, সেটা এখনও জানানো হয়নি এই পে কমিশন কমিটি থেকে কেন্দ্রীয় সরকারকে। 2 নম্বর কোশ্চেন করা হয়েছে whether the government has finalized the likely date of implementation, কবে ইমপ্লিমেন্টেশন করা হবে এই পে কমিশন, সেটাকে ফাইনালাইজ করেছে কিনা, রেকমেন্ডেশন কি এই পে কমিশন কমিটি থেকে এসেছে কিনা, সাচ এস ফিট অ্যান্ড ফ্যাক্টর বিষয়ে কি আপডেট এসেছে, ফিট অ্যান্ড ফ্যাক্টর কত দেওয়া হবে, কারণ সবাই 1 জানুয়ারি 2026 থেকে ওয়েট করছে, কারণ সেদিন কিন্তু ডিউ ডেট, সেখানে কর্মচারী এবং পেনশনার সবাই ওয়েট করছে। এ বিষয়ে কি, তখন অর্থ দপ্তর থেকে জানানো হয়, মিনিস্ট্রি অফ ফিনান্স অর্থ দপ্তর থেকে জানানো হয় যে এই পে কমিশন কমিটি এখনও তাদের রেকমেন্ডেশন আমাদের কাছে সাবমিট করেনি, তাই আমরা বলতে পারছি না যে ফিটমেন্ট ফ্যাক্টর কবে কত হবে এবং কবে থেকে এটা কার্যকর হবে। এই পে কমিশন কমিটি যে রিপোর্ট দেবে সেটা আমরা পর্যালোচনা করব এবং তারপরে আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছাবো। এরপর যখন ওল্ড পেনশন স্কিম বিষয়ে কোশ্চেন করা হয়েছে লোকসভায়, কোশ্চেন নাম্বার 3637 10th আগস্টের যেটা আপডেট, whether the government intend to implement old pension scheme, গভর্নমেন্ট কি ওল্ড পেনশন স্কিম আনবে কিনা, এবং if so time by which government proposed to implement said scheme and if not the reason therefore। কেন্দ্রীয় সরকার কি ওল্ড পেনশন স্কিম আনবে কিনা, যদি এনে থাকে তার স্কিমটা কি, আর যদি না এনে থাকে রিজনটা কি, না এনে থাকলে রিজনটাও কিন্তু দিতে বলা হয়েছে। এখানে কেন্দ্রীয় সরকারকে উত্তর দেওয়া হয় মিনিস্ট্রি অফ ফিনান্স থেকে, দেয়ার ইজ নো প্রপোজাল আন্ডার কনসিডারেশন অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর রেস্টোরেশন অফ ওল্ড পেনশন স্কিম ডিউ টু আনসাস্টেনেবল ফিসক্যাল লাইবিলিটি অফ দ্য গভর্নমেন্ট এক্সচেকার। পেনশন দেওয়া মানে গভর্নমেন্টের একটা লাইবিলিটি, একটা দায়বদ্ধতা, এই দায়বদ্ধতা থেকে গভর্নমেন্ট এড়াতে চায়, তাই গভর্নমেন্ট ওল্ড পেনশন স্কিম আনবে না, গভর্নমেন্ট লাইবিলিটি নেবে না, ফিসক্যাল লাইবিলিটি যেটা সেটা নেবে না, কারণ কর্মচারীতে দিন দিন পেনশনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। একটা সময় যদি সবাইকে পেনশন দিতে হয় তাহলে কর্মচারী খাতের থেকে পেনশন খাতে খরচ বেশি হবে, তাই কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে ওল্ড পেনশন স্কিম তুলে নেওয়ার, বা অনেক আগেই সিদ্ধান্ত হয়েছে, কেন্দ্রীয় সরকার সেই পথেই হাঁটবে, কোনোভাবেই কেন্দ্রীয় সরকার ওল্ড পেনশন স্কিমটাকে রিকভার করবে না। এরপরে কোশ্চেন যেটা ছিল, দ্য নাম্বার অফ স্টেট হুইচ হ্যাভ ইমপ্লিমেন্টেড ওল্ড পেনশন স্কিম অ্যালং দ্য অ্যামাউন্ট অফ পেনশন found disputed deposit to the government by the state and the time which fund like to be returned by the state. The state government which have informed the government and pension fund regulatory development authority about reversion of national pension scheme to old pension scheme detail pension fund NPS as well। এখানে অ্যামাউন্টটা দেওয়া আছে, এনপিএস আর ওপিএস এর যে অ্যামাউন্টটা সেটা এখানে দেওয়া আছে। তারা রিজার্ভেশন করছে ন্যাশনাল পেনশন স্কিম থেকে ওল্ড পেনশন স্কিমে যাওয়ার চিন্তাভাবনা করছে, তার মধ্যে রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পাঞ্জাব এবং
হিমাচল প্রদেশ। এই স্টেটগুলা কী করছে, এনপিএসকে তুলে বা ইউপিএসকে তুলে কর্মচারীদের জন্য ওল্ড পেনশন স্কিম আনছে। ওল্ড পেনশন স্কিম এনে কর্মচারীদের অপশনকালীন বেনিফিট দেওয়ার কথা ভাবছে এবং তা ইমপ্লিমেন্ট করছে। আরেকটা স্টেট যেটা কর্ণাটক রাজ্য, কর্ণাটক রাজ্য কিন্তু এনপিএস থেকে কর্মচারীদের ওপিএসে নেওয়ার যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল তার কাজ পরিচালনা করছে, পর্যালোচনা করছে কীরকম অর্থ লাগতে পারে ওল্ড পেনশন স্কিমটা রিস্টোর করার জন্য। এখানে একটু খেয়াল করলে দেখবেন কর্ণাটক গভর্নমেন্ট, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, এই যে স্টেটগুলা, এই স্টেটগুলাতে কিন্তু কেন্দ্রীয় যে সরকার আছে ওই সরকারের তত্ত্বাবধানে পরিচালিত সরকার নয়, একটা বিরোধী সরকার, যেখানে ওল্ড পেনশন স্কিমটা আনছে সেই রাজ্যের যে সরকার বর্তমানে গঠিত হয়েছে সেই সরকার। তবে রাজস্থান ও ছত্তিশগড়টা একটা ইউনিক, সেখানে যদি ওল্ড পেনশন স্কিম চালু হয়, ওল্ড পেনশন স্কিম চলে, সত্যি সেটা অনেকটা সৌভাগ্যপূর্ণ। ওল্ড পেনশন স্কিমের বেনিফিট এবং তার দায়বদ্ধতা বিষয়ে যে বক্তব্যটা সুপ্রিম কোর্ট মানে আমাদের কেন্দ্রীয় সরকার দিয়েছে লোকসভায়, সেটা হলো ওল্ড পেনশন স্কিম চালু হলে গভর্নমেন্টের লাইবিলিটি বাড়বে, পেনশন দিতে হবে, পেনশন করতে খরচ বাড়বে, এই টাকা দিয়ে আমরা অন্যান্য উন্নয়নমূলক কাজটি করতে পারবো। আর এর সুবিধাটা কি কর্মচারীদের, যে 60 বছর আমি সরকারকে সার্ভিস দিলাম, তারপর কেন সরকার আমার মানে যে বৃদ্ধ বয়সে কেন আমার সাথে থাকবে না, যৌবন বয়সটা তো সরকারের কাছে আমি দিয়েছি। এখানে পেনশন কিন্তু এমএলএ এমপি যারা আছে তারা কিন্তু পুরাতন যে পেনশন পলিসি আছে সেই পেনশন পলিসি অনুযায়ী কিন্তু তারা পেনশন পাচ্ছে, ভালো লামসাম টাকা পাচ্ছে। কিন্তু কর্মচারীদের বেলা কিন্তু বিভিন্ন রুলস রেগুলেশন চাপিয়ে দেওয়া হচ্ছে। এমপি এমএলএ কিন্তু 1 মাস 2 মাস 5 বছর 6 বছর একসাথে থাকলে তখন কি পেনশন পায়। আর অন্যান্য স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা কিন্তু 25 বছর করলে ফুল পেনশন বেনিফিট, 20 বছর করলে একটু কম। আর বর্তমানে তো ওল্ড পেনশন স্কিম নেই। আরেকটা মানে আপডেট যেটা দেখলে সবাই বলবে এটা কি, কেন্দ্রীয় সরকার এই স্কিমটা কি রিজেক্ট করে দিলে কর্মচারীরা। টোটাল 27.6 লক্ষ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আছে যারা এনপিএস সাবস্ক্রাইবার এজ অন 19 জুলাই 2026 ডাটা অনুযায়ী। এর মধ্যে মাত্র 1,18,000 কর্মচারী এনপিএস থেকে নিজেকে ওপিএসে শিফট করেছে। এটা 3 আগস্টে যে পার্লামেন্ট ডেট, সেই ডেটে সেই আপডেটটা এসেছে দ্য টাইমস অফ ইন্ডিয়া থেকে। অর্থাৎ 4% কর্মচারী এনপিএস থেকে নিজেকে ওপিএস ইপিএসে কনভার্ট করেছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে নতুন পেনশন স্কিম, এই পেনশন স্কিমকে এক প্রকার রিজেক্ট করে দিয়েছে ম্যাক্সিমাম 96% কর্মচারী কেন্দ্রীয় সরকার অধীনে যারা চাকরি করছে। এখন এর পে কমিশনের সাথে বা ওপিএস ইউপিএসের সাথে আমাদের রাজ্য সরকারের কর্মচারীরা কীভাবে সরাসরি জড়িত সেটা আমরা দেখব। প্রথমে আমরা ফিক্সড পে রিলেটেড আপডেটটা দেখেছি। গুড নিউজ আসতে কিছুটা সময় লাগবে, কিছুটা সময় তো দিতে হবে, কারণ কেসটা সুপ্রিম কোর্টে বর্তমানে বিচারাধীন। যদি রাজ্য সরকার লোক আদালতে যেত তাহলে কিন্তু অনেকটা ইজি হয়ে যেত জিনিসটা। দিল্লিতে মুখ্যমন্ত্রী রাজ্যে চর্চা, চলতি মাসে বিধানসভা অধিবেশন বসছে, পে কমিশন দেবে নাকি দিয়ে ডিক্লেয়ার করবে সেই নিয়ে সবার ভাবনার বিষয়। মাননীয় অর্থমন্ত্রী বলেছে, দুইটা বক্তব্য অর্থমন্ত্রী দিয়েছে। একটা বক্তব্য হলো কেন্দ্রীয় সরকার থেকে ফান্ড আসতে হবে, অর্থ আসতে হবে, তাহলেই আমরা এড পে কমিশন দিতে পারবো, আমাদের কাছে সেই পরিমাণ অর্থ নেই, এটা 1 নম্বর বক্তব্য। 2 নম্বর বক্তব্য হলো কেন্দ্রীয় সরকারতে যদি অ্যালাউন্স বা মানে তথ্য বা অর্থ দেইও, তারপর আমরা সেটা সরাসরি লাগু করতে পারবো না, কারণ আমরা ওয়েট করছি যে সেন্ট্রালে এড পে কমিশন রিপোর্ট কবে জমা দিই। এখন লোকসভায় তো বলেছে এড পে কমিশন রিপোর্ট বিষয়ে জমাও দেওয়া হয়নি, এমনকি অর্থ দপ্তর জানেও না সরকারের সাথে মিটিং করেছে কিনা। এখন কীভাবে বলবে যে কবে রিপোর্ট জমা দেবে। তবে এড পে কমিশন যে কমিটি তারা কিন্তু 31 আগস্ট এবং 1 সেপ্টেম্বর 2 দিন জয়পুরে যাচ্ছে। এড পে কমিশন কমিটি জয়পুর রাজস্থানে যাচ্ছে, সেখানে স্টেক হোল্ডারের সাথে কথা বলবে, সেখানে বিভিন্ন কর্মচারী সংগঠনের সাথে কথা বলবে, সেখানে বিভিন্ন যে অর্গানাইজেশন আছে বা সিঙ্গেল পার্সন যারা আছে তাদের সাথে কথা বলে তাদের বক্তব্য জানার চেষ্টা করবে। 18 আগস্টের মধ্যে বলা হয়েছে সবাইকে নিজের বক্তব্য, সেখানে ফিটমেন্ট ফ্যাক্টর কত হওয়া দরকার
সেখানে ন্যূনতম বেতন কত হওয়া দরকার, এইচআরের বিষয়ে কী কী আপডেট থাকা দরকার, কর্মচারীরা বা অ্যাসোসিয়েশন নিজের বক্তব্য 18 আগস্টের মধ্যে পাঠাতে বলেছে। এর আগে কিন্তু চেন্নাই হোক, দিল্লি হোক, পদুচেরি হোক, কর্ণাটক, প্রত্যেকটা স্টেটেই কিন্তু এইট পে কমিশন কমিটিকে কিন্তু নিজের মিটিংটা সেরে নিচ্ছে। ত্রিপুরা কিন্তু এখনও আসেনি। তাই দিল্লিতে যখনই মুখ্যমন্ত্রী যায় তখনই কর্মচারীদের মধ্যে একটা নতুন আশা দেখা দেয়, একটা চর্চা শুরু হয়। দিল্লিতে মুখ্যমন্ত্রী গিয়েছে, মাননীয় অর্থমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছে, আর্থিক ক্রাইসিস, অর্থের একটা ঘাটতি আছে, সেই ঘাটতিটা দূর করে কীভাবে কর্মচারীদের বেনিফিট দেওয়া যায়, কীভাবে পে কমিশন ডিরেক্টর সংক্রান্ত আপডেট নেওয়া যায়, এর জন্য হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী বারবার দিল্লি ছুটে যাচ্ছে। সোর্স অর্থ কমিশনের পথ চলা শুরু থেকেই হিসাব শুরু হয়। কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন কার্যকর করলে রাজ্য সরকার করবে, এটাই ডাবল ইঞ্জিনের প্রত্যাশা। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ দিল্লি বারবার যাচ্ছেন আর তদবির বরাবরই করছেন। রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ বেতন কমিশন, ফিটমেন্ট ফ্যাক্টর 2.72, যেটা ফিটমেন্ট ফ্যাক্টর এখনও পায়নি রাজ্য শিক্ষক কর্মচারীরা। ডিএ কেন্দ্রীয় হারে অর্থাৎ 60% ডিএ, যেটা বর্তমানে 41% ডিএ পাচ্ছে। চলতি মাসের শেষে রাজ্যে বিধানসভা অধিবেশন শুরু হতে পারে। রাজ্যপাল সম্মতি দিলে বিধানসভা অধিবেশনের দিন তারিখ ঠিক হবে। এক্ষেত্রে এবারে বিধানসভা অধিবেশনে শিক্ষক কর্মচারীর জন্য কল্পতরু সিদ্ধান্ত কি হতে পারে কি সেই নিয়ে ভাবছে। অবশ্য হিসাব নিকাশ চলছে মহাকর্ষ থেকে শুরু করে একেবারে পঞ্চায়েত স্তরের শিক্ষক কর্মচারীদের মধ্যে বেতন কমিশন দিতে পারে এমন বিশ্বাস রয়েছে শিক্ষক কর্মচারীদের। বিজেপি সরকারের সময় ফিটমেন্ট ফ্যাক্টর 2.757 হয়েছিল, যেটা 2.25 ছিল আগে। কিন্তু এটাও ঘটনা সত্য যে কেন্দ্রীয় হারে হুবহু সপ্তম বেতন কমিশন সুবিধা কিন্তু রাজ্য শিক্ষক কর্মচারীদের দেওয়া হয়নি। রাজ্যে বেতন কমিশন সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি জানান, কিছুদিনের মধ্যে অর্থমন্ত্রী বিষয়টি নিয়ে কথা বলেছেন। আপাতত এই সময়ের এর বাইরে কিছু বলা সম্ভব নয়। সেদিন অর্থমন্ত্রী বলেছিল কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের দিকে তারা তাকিয়ে আছেন। জরুরি তলবে মুখ্যমন্ত্রী দিল্লি গেছেন, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে অন্য বিষয়েও বৈঠক করবেন। এ যাত্রায় প্রধানমন্ত্রী কিংবা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সান্নিধ্যে পেলে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ নিঃসন্দেহে রাজ্যের শিক্ষক কর্মচারীদের বিষয়গুলি উল্লেখ করবেন। মুখ্যমন্ত্রী দিল্লিতে অবস্থানরত প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দরবারে। সেই বৈঠকে প্রদ্যোৎ কিশোর দেববর্মন সহ অন্যান্যরাও কিন্তু উপস্থিত থাকবেন বিশেষ উৎক্ষেপণ করার জন্য। বিশেষ করে সামনে এডিসি নির্বাচন আসছে, ত্রিপুরা হাইকোর্ট যে ত্রিপাক্ষিক চুক্তি, সেই বিষয়ে কিন্তু স্পেশাল কিছু নিউজ আসতে পারে, যেটা সেই মিটিংয়ে পরিলক্ষিত হবে। এখানে মুখ্যমন্ত্রী বলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার ডাবল ইঞ্জিনের ত্রিপুরায় অনেক কাজ হয়েছে। উত্তর পূর্বাঞ্চলে গত দশক ধরে অবহেলিত হয়েছিল, কিন্তু বর্তমানে বিজেপির শাসনামলে অনেক মোহ হয়েছে। আত্মসংখ্যার বিরোধীদের কল্যাণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আগে যারা বিষয়টি দেখেনি তারা সরকার আমলে বিষয়গুলি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখছে। আরও বিশেষ ডাবল ইঞ্জিন সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছে, কেন্দ্রীয় সরকারের সমসাময়িক 7 পে কমিশন নাও হুবহু একটা ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়ার চেষ্টা করেছে। এবং রাজ্য সরকার আগে যখন বিগত বামপন সরকার ছিল তখন ডিএর অনেক ব্যবধান ছিল, ডিএ দেওয়া হতো না, সময়ে সময়ে ডিএ দেওয়া হতো না, কেমন হচ্ছে আন্দোলন করতে হতো। কিন্তু বর্তমান রাজ্য সরকার কী করছে, সময়ে সময়ে ডিএ দিচ্ছে, বড় বড় পার্সেন্টেজ দিয়ে দিচ্ছে এবং চেষ্টা করছে কেন্দ্রীয় সরকারের সাথে যাতে রাজ্য সরকার কমেছে ডিএর ব্যবধান ফারাক মিটিয়ে দেওয়া যায়। এবং পাশাপাশি অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ বিষয়ে বারবার বিভিন্ন অফিস থেকে ডাটা বা তথ্য সংগ্রহ হচ্ছে। হয়তো বা সেই তথ্য যখন সবগুলো অ্যাসেম্বল হবে, সবগুলো একসাথে হবে, আজ হোক বা 5 বছর বা 10 বছর পর হোক, তখন হয়তো অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণের বিষয়ে এই ডাবল ইঞ্জিন সরকার বিরাট বড় চিন্তা ভাবনা করবে। আমাদের ডাবল ইঞ্জিন সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ফিক্সড পে বিষয়ে যে বিগত সরকার যে মানে ক্রাইসিসটা তৈরি করে গিয়েছে, সেটা আর্থিক প্রতিকূলতার জন্য রাজ্য সরকার সেটাকে তুলে দিতে পারছে না। কারণ বর্তমানে রাজ্য সরকার ইনকাম সেই হারে পৌঁছায়নি, বা রাজ্য সরকার চাইলেই কিছু দিতে পারে না। রাজ্য সরকার 3% দিয়ে বা 5% দিয়ে চাইলেই দিতে পারে না, কারণ রাজ্য সরকার আর্থিক অবস্থা তো ভালো না, অনেকটা কেন্দ্রের উপর নির্ভরশীলতা আছে। অর্থাৎ বিগত সরকার যে কেন্দ্রীয় বঞ্চনা বলে আসছে, রাজ্য সরকার সেটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আর্থিক প্রতিকূলতার নামে একটা নতুন শব্দ ইউজ করেছে, যাতে কেন্দ্রীয় সরকারের উপর কোনো দাগ না আসে বা রাজ্য সরকারের উপর কোনো দাগ না আসে। কারণ রাজ্য সরকার তো বলতে পারবে না কেন্দ্র দেয় না, যেটা বিগত সরকার বলে আছে। তা রাজ্য সরকার আর্থিক প্রতিকূলতার বিষয়টা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলছে। এখন কী চিন্তা ভাবনা করছে, অতীত ঘাটলে কোনো পজিটিভ নিউজ নেই, ভবিষ্যতে হতে পারে নির্বাচন আসছে, সব কিছু সময় বলবে। তবে কেন্দ্রীয় সরকার ডাইরেক্ট উত্তর দিয়েছে পে কমিটির সাথে কোনো কথা হয়নি,
তারা কার সাথে মিটিং করেছে সেরকম কোনো কথা হয়নি, এবং কবে ইমপ্লিমেন্ট করা হবে পে কমিশন সে বিষয়ে এখনও রিপোর্ট জমা পড়েনি, এবং ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে সেটা কেন্দ্রীয় অর্থমন্ত্রককে এখনও পে কমিশন কমিটি থেকে জানানো হয়নি। অর্থাৎ আমাদের আরও মিনিমাম 6 থেকে 1 বছর ওয়েট করতে হবে। মিনিমাম 1 বছর ওয়েট করার পরে হয়তো সামনের বছর জুন জুলাই মাসের দিকে হয়তো বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 8 পে কমিশনের সুযোগ সুবিধা পেতে শুরু করবে। তাহলে 8 পে কমিশনের সুযোগ সুবিধা পাওয়ার পর রাজ্য সরকারের উপর কিন্তু চাপ বা প্রেশার আসবে। তো রাজ্য সরকার হয়তো তখন তড়িঘড়ি করে পে কমিশন কমিটি গঠিত করতে পারে, বা পুরোটা অ্যাকসেপ্ট করতে পারে, কিংবা আগের মতো বিগত সরকার যেটা করেছিল পে রিভিউ দিয়ে কর্মচারীদের কিছু একটা ফিনান্সিয়াল বেনিফিট দিতে পারে। সব কিছু সময় বলবে। তবে কেন্দ্রীয় সরকারের উপর আমাদের রাজ্য সরকার পুরোপুরি নির্ভরশীল, সেটা পে কমিশন হোক, সেটা ডিএ হোক, বা অন্যান্য বেনিফিট হোক, কেন্দ্র থেকে দিলেই রাজ্য সরকার দিতে পারবে। রাজ্য সরকারের আর্থিক অবস্থা ভালো না যে চাইলেই সব কিছু দিয়ে দিতে পারবে। ধন্যবাদ।